আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী। এতে প্রাথমিকভাবে ২৬ পাকিস্তানি নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে ভারতের ভূখণ্ডে। এছাড়া পাকিস্তানে হামলা চালানো ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সেনারা। সেই সাথে ভূপাতিত করা হয়েছে বেশ কিছু ড্রোন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, পাকিস্তানে মোট ৯টি টার্গেটে সম্মিলিত হামলা চালিয়েছে ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনী। অপারেশন সিন্দুর নামে ওই হামলায় মুজফ্ফরবাদ, শিয়ালকোট, ভাওয়ালপুর প্রভৃতি এলাকায় হামলা চালানো হয়েছে। ভারতীয়দের দাবি, এসব সন্ত্রাসী আস্তানা থেকেই অধিকৃত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ষড়যন্ত্র করা হয়েছিল। পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডনের খবরে বলা হয়, পাল্টা আঘাতে ভারতের ৫টি ফাইটার জেট ভূপাতিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। বিমানগুলো অধিকৃত কাশ্মীরের আকাশে টহল দিচ্ছিল। এদিন রাত ১টার কিছু পর হঠাৎ করেই ভারতীয় বাহিনী হামলা শুরু করে। তাৎক্ষণিক এর জবাব দিতে শুরু করে পাকিস্তানের সেনারা। ভারতের মাটিতে পাল্টা মিসাইল হামলা চালিয়ে ভারতীয় সেনাদের একটি ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংসের কথাও জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এছাড়া সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতীয় সেনা পোস্ট লক্ষ্য করে কামান ও মর্টার হামলা চালাতে থাকে তারা। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, কাশ্মীরে পাকিস্তানের গোলার আঘাতে ৩ জন নিহত হয়েছে। রাত ৩টার দিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার শুরুতে ২টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের কথা জানান। এরপর একে একে আরও ৩টি বিমান ও কিছু ড্রোন ধ্বংসের তথ্য আসতে থাকে। আইএসপিআর এর বরাত দিয়ে দ্য নিউজ জানায়, ধ্বংস হওয়া ভারতীয় বিমানের মধ্যে ৩টি ফ্রান্সের তৈরি রাফালে, একটি রাশিয়ার তৈরি SU-30 ও একটি MiG-29 যুদ্ধবিমান। এছাড়া কাশ্মীর সীমান্তের ভারতীয় অংশে সেনাদের খালি করা একটি পোস্ট ধ্বংস করেছে পাকিস্তানের বাহিনী। ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে এই তথ্য জানান তিনি। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের কথাও জানিয়েছেন তিনি। পাকিস্তান আইএসপিআর এর মহাপরিচালক জানিয়েছেন, মোট ৬টি স্থানে ২৪টি হামলা চালিয়েছে ভারতীয় যুদ্ধবিমান। সবগুলো টার্গেটই ছিল বেসামরিক এবং বেশিরভাগই মসজিদ। এছাড়া আশেপাশের কিছু আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। সকাল ৭টায় মিডিয়া ব্রিফিংয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী দাবি করেন, নিয়ন্ত্রণ রেখায় পরাজয় মেনে নিয়ে ভারত সাদা পতাকা উত্তোলন করেছে। পেহেলগামে হামলাকে কেন্দ্র করে গত কিছুদিন ধরেই পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা চলছে। যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হবার আশঙ্কা করছিলেন সামরিক বিশ্লেষকরা। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে সেই যুদ্ধের সূচনা করে ভারত। এই রিপোর্ট লেখা পর্যন্ত এদিনের হামলা ও পাল্টা হামলার বিস্তারিত ক্ষয়ক্ষতির রিপোর্ট পাওয়া যায়নি। পাকিস্তানের পাল্টা হামলার মুখে উত্তর ভারতের বেশ কিছু বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরগুলো বহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে বিবৃতি প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট ও ইন্ডিগো সহ একাধিক বিমান সংস্থা। এয়ার ইন্ডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত সব বিমান চলাচল বাতিল করা হয়। এই বিমানবন্দরগুলোতে যে ফ্লাইটগুলো নামার কথা ছিল সেগুলো বাতিল করা হয়েছে। অমৃতসরগামী ২টি আন্তর্জাতিক ফ্লাইটকে দিল্লিতে নামানো হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। এছাড়া কাশ্মীরের অনেক এলাকায় স্কুল, কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে ভারতীয় কর্তৃপক্ষ। মধ্যরাতে ভারতীয় বিমান বাহিনীর হামলার জবাবে পাকিস্তানের সেনারা পাল্টা হামলা শুরু করে। এতে প্রাথমিকভাবে ভারত অধিকৃত কাশ্মীরে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এরপরই সতর্কতামূলক ব্যবস্থা নেয় ভারতীয় কর্তৃপক্ষ। সংঘাতময় পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ কয়েকটি বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করেছে পাকিস্তানও। করাচি, লাহোর, মুলতান সহ কয়েকটি বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া কিছু এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার। আজাদ কাশ্মীরের কয়েকদিন ধরেই অতিরিক্ত খাদ্য মজুত করতে দেখা গেছে।
এদিকে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, এটা লজ্জার। ওভাল অফিসের দরজা দিয়ে হেঁটে যাবার সময় আমরা এই খবর শুনেছি। তিনি আরো বলেন, আমার মনে হয় অতীতের ইতিহাসের ভিত্তিতে মানুষ বুঝতে পেরেছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তারা দীর্ঘদিন ধরে লড়াই করছে। খুব শিগগির চলমান সংকটের অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। দুই প্রতিবেশী সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ভারত ও পাকিস্তান দুই দেশের কাছ থেকেই সর্বোচ্চ মাত্রার সংযত আচরণ প্রত্যাশা করেছেন তিনি। জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত জুড়ে ভারতের সামরিক অভিযানে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। গাজায় ইসরায়েলের ক্ষুধা ও গণবিনাশী যুদ্ধ চলতে থাকলে যুদ্ধবিরতির আলোচনা অর্থহীন বলে মন্তব্য করেছে হামাস। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটির সিনিয়র নেতা বাসেম নাইম এই কথা জানান। মঙ্গলবার এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে নাইম বলেন, যতক্ষণ গাজা উপত্যকায় এই যুদ্ধ, ক্ষুধা ও পিপাসার অপরাধ চলতে থাকবে ততক্ষণ যুদ্ধবিরতির আলোচনায় কোনো অর্থ নেই। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নেতানিয়াহুর সরকারকে অবশ্যই এই অপরাধ থামাতে বাধ্য করতে হবে। ক্ষুধা, তৃষ্ণা ও হত্যাযজ্ঞ এখন নিয়মিত অপরাধে পরিণত হয়েছে। এই বক্তব্য এমন এক সময় এলো যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজার জনগণকে সরিয়ে দেওয়া হবে এবং সেখানে ইসরায়েল সম্পূর্ণ দখল ও নিয়ন্ত্রণে যাবে বলে সামরিক পরিকল্পনা করা হচ্ছে। 2 মাস ধরে গাজায় পূর্ণ অবরোধ জারি করে রেখেছে দখলদার ইসরায়েল। কোনো ত্রাণ সামগ্রী ঢুকতে দেওয়া হচ্ছে না উপত্যকায়। গাজার মধ্যাঞ্চলীয় শহর দেইর আল বালাহ থেকে আল জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, বহু ফিলিস্তিনি শিশুদের পচা কিংবা মেয়াদ উত্তীর্ণ খাবার খাওয়াতে বাধ্য হচ্ছেন। অনেকে কোনো খাবারই পাচ্ছেন না। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির সর্বশেষ তথ্যে বলা হয়েছে, স্থানীয় বাজার ও মানবিক সহায়তা কেন্দ্র কোথাও এখন আর খাবার নেই। 10 লাখের বেশি উদ্বাস্তু মানুষের ন্যূনতম চাহিদাও পূরণ সম্ভব হচ্ছে না। এছাড়া ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস সতর্ক করে বলেছে, গাজার পরিস্থিতি চরম মানবিক বিপর্যয়ে পৌঁছেছে। সংস্থাটির মুখপাত্র ক্রিস্টিয়ান কার্ডন বলেন, আন্তর্জাতিক মানবিক আইনে ইসরায়েলের দায়িত্ব জনগণের মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করা। গাজা শহরের বাসিন্দা আয়া আল স্কাফি জানান, তার 4 মাস বয়সী মেয়ে গত সপ্তাহে অপুষ্টি ও ঔষধ সংকটে মারা গেছেন। পুরোপুরি অপুষ্টিতে ভুগছিল সে। গাজায় হামাসের হাত থেকে মুক্তি পাওয়া এক পণবন্দী তেল আবিবে নিজের অ্যাপার্টমেন্টে ধর্ষণের শিকার হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে হামাস যাদের পণবন্দী করে গাজায় নিয়ে গিয়েছিল তাদের একজন তিনি। 22 বছর বয়সী শেম মিয়া সেদিন ইসরায়েলের নোভা মিউজিক ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন। তার হাতে গুলি লেগেছিল। হামাসের হাতে বন্দী থাকার সময় মিয়া শেম ধর্ষণের শিকার হওয়ার আতঙ্কে থাকতেন, কিন্তু তাকে যে মুক্তি পাওয়ার পর নিজ বাড়িতে এমন ঘটনার শিকার হতে হবে তা তার কল্পনারও বাইরে ছিল। ইসরায়েলের দৈনিক পত্রিকা হারেটজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মিয়া তেল আবিবের একজন সুপরিচিত ফিটনেস ট্রেইনারের বিরুদ্ধে তাকে মাদক দেওয়ার ও ধর্ষণের অভিযোগ তুলেছেন। মিয়া এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন। কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া এক তরুণীর যৌন নিপীড়নের শিকার হওয়া নিয়ে নানা কথা হচ্ছিল। অবশেষে সামনে এসে এই নিয়ে খোলাখুলি কথা বলার সিদ্ধান্ত নেন মিয়া। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12কে দেওয়া সাক্ষাৎকারে মিয়া বলেন, সারা জীবন এটাই আমার সবচেয়ে বড় ভয় ছিল। পণবন্দী হবার আগে ও বন্দী থাকার সময়, বন্দির দশা থেকে মুক্ত পাওয়ার পর যেখানে আমার সবচেয়ে নিরাপদ থাকার কথা সেখানেই আমার সঙ্গে এটা ঘটেছে। হামাসের হাতে বন্দী হবার 55 দিন পর মুক্তি পান মিয়া শেম। গাজা যুদ্ধ শুরু হবার পর 2023 সালের নভেম্বরে প্রথম যুদ্ধবিরতির সময় প্রায় 100 জনকে মুক্তি দিয়েছিল হামাস। সে সময় আহত মিয়াও মুক্তি পান। মিয়া বলেন, বাড়ি ফেরার পর ওই ফিটনেস ট্রেইনারের সঙ্গে তার আলাপ হয়। তিনি মিয়া শেমকে হলিউডের একজন চলচ্চিত্র প্রযোজকের সঙ্গে পরিচয় করিয়ে দেবার প্রস্তাব দেন এবং তার জীবনের গল্প নিয়ে সিনেমা তৈরির লোভ দেখান। এরপর মিয়ার অ্যাপার্টমেন্টে আসেন। মিয়ার মা কেরেন চ্যানেল 12কে বলেন, আমার মেয়ে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। সে বন্দি দশা থেকে খুবই কঠিন শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে ফিরে এসেছিল, কিন্তু তারপরেও তার অবস্থা এতটা খারাপ ছিল না।
ভারত পাকিস্তান যুদ্ধ উত্তেজনার টানা ১৩ দিন পর চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ভারতের প্রধান বিরোধী দলীয় নেতা কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। জম্মু কাশ্মীরে হামলার খবর আগেই জানতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এমনই বিস্ফোরক দাবি করেন খাড়গে। কংগ্রেস সভাপতির অভিযোগ, ৩ দিন আগেই গোয়েন্দারা প্রধানমন্ত্রীকে হামলার খবর দিয়েছিলেন। সেই তথ্যমতো নিজের কাশ্মীর সফরও বাতিল করেছিলেন তিনি, কিন্তু হামলা রুখতে কোনো পদক্ষেপ নেয়নি সরকার। তার দাবি, গোয়েন্দারা সতর্ক করেছিল কিন্তু সেই মতো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা সরকারের ব্যর্থতা। তারা এখন বলছে এসব ঠিক করব, কিন্তু আমাদের প্রশ্ন হলো, সব জানার পরেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি কেন? কংগ্রেস সভাপতির এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। দলটির মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ এই বক্তব্যে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন। গত সপ্তাহে কাশ্মীরে যখন বেসামরিক লোকদের ওপর বন্দুকধারীদের হামলা হয়, প্রায় একই সময়ে মোদীর কাশ্মীর সফর করার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই সফর বাতিল করেন নরেন্দ্র মোদী। এদিকে ১৯৭১ সালের পর আবারও ভারত জুড়ে শুরু হয়েছে বিশাল যুদ্ধের মহড়া। রাজ্যে রাজ্যে, শহর থেকে গ্রামে একযোগে শুরু হয়েছে এই মহড়া। শেষ হবে শুক্রবার। এতে অংশ নেবে ৪ লাখেরও বেশি সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক, যাদের বেশিরভাগই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সিভিল ডিফেন্স ডিরেক্টরের সঙ্গে যুক্ত। সোমবার সব রাজ্যকে এই মক ড্রিলের নির্দেশনা দেয় ভারত সরকার। কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে উত্তেজনা বেড়েই চলেছে ভারত ও পাকিস্তানে। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার টানা দ্বাদশ রাতেও দুই দেশের সেনাবাহিনীর গোলাগুলিতে উত্তপ্ত হয়ে উঠেছে নিয়ন্ত্রণ রেখা। এদিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠকে যুদ্ধাবস্থার নিরসনের আলোচনা হয়। এতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলে ধারণা করা হলেও বাস্তবে তা হয়নি। উল্টো দ্বিপক্ষীয় সংকট আরও ঘনীভূত হয়েছে, দেখা দিয়েছে যুদ্ধের আশঙ্কাও। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।